ওকে, দেখেন প্রথম প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিকার সমূহ কেন সুনির্দিষ্ট প্রতিকার বলা হয়? প্রতিকার সমূহকে সুনির্দিষ্ট প্রতিকার বলার কারণটা কি? তাইলে সুনির্দিষ্ট প্রতিকার হলো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে, অর্থাৎ কোনো ব্যক্তিকে তার দায়িত্ব ও কর্তব্য অনুসারে কাজ করার নির্দেশ প্রদান করা। সুনির্দিষ্ট প্রতিকার আইন বলতে এখানে বিশেষ প্রকৃতির একটা প্রতিকারকে বোঝায়, অর্থাৎ কমন ল কোড ক্ষতিপূরণ এবং সুনির্দিষ্ট কার্য সম্পাদনের একই সাথে নির্দেশ দিতে পারে না, কিন্তু ইকুইটি কোড কোনো ব্যক্তিকে তার দায়িত্ব ও কর্তব্য অনুসারে ক্ষতিপূরণ এবং সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারে। তাইলে ইকুইটি কোর্টের সকল বিধান সমূহকে সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিধিবদ্ধ করা হয়েছে বলে এই সকলকে সুনির্দিষ্ট প্রতিকার বলা হয়। তাইলে এক কথায় সুনির্দিষ্ট প্রতিকার বলতে বোঝায় 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুসারে কোনো ক্ষতিগ্রস্ত পক্ষ সুনির্দিষ্টভাবে প্রতিকার পাওয়ার অধিকারী। সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুসারে সুনির্দিষ্ট প্রতিকারগুলো পাইতে পারে। এগুলো কি? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, দখলচ্যুত ব্যক্তি কর্তৃক সম্পত্তি দখল পুনরুদ্ধার, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, দলিল সংশোধন, চুক্তি রদ বা বাতিল, দলিল বাতিল, ঘোষণামূলক ডিগ্রি, রিসিভার, নিষেধাজ্ঞা। এগুলো হলো সুনির্দিষ্ট প্রতিকার। তাইলে আমরা কি দেখলাম? সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিকার সমূহকে কেন সুনির্দিষ্ট প্রতিকার বলা হয় সেটা আমরা দেখেছি। যে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলতে আপনার বিশেষ প্রকৃতির একটা প্রতিকারকে বোঝায়, যেটা কমন ল কোড ক্ষতিপূরণ এবং সুনির্দিষ্ট কার্য সম্পাদন একই সাথে নির্দেশ দিতে পারে না, কিন্তু ইকুইটি অফ কোর্ট কোনো ব্যক্তিকে তার দায়িত্ব কর্তব্য অনুসারে ক্ষতিপূরণ এবং সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। আচ্ছা, দ্বিতীয় নং প্রশ্ন আমরা দেখি যে দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুসারে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। তাহলে পদ্ধতিগুলো আপনারা ইতিমধ্যে জানেন। 5 ধারা অনুসারে যে পদ্ধতিগুলো আছে, 1 নম্বরে হলো সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ ও দাবিদারকে অর্পণের মাধ্যমে। 8 থেকে 11 ধারা কোনো কাজ করতে বাধ্য এমন পক্ষকে ওই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। 12 থেকে 30 এবং 55 কোনো কাজ করতে বাধ্য না এমন পক্ষকে ওই কাজ করা হতে বিরত রাখার মাধ্যমে। 52 থেকে 54 এবং 57 ক্ষতিপূরণের রোয়েদাদ ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ণয় বা ঘোষণার মাধ্যমে 42 ধারা এবং রিসিভার নিয়োগের মাধ্যমে 44 ধারা। এই 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর হয়। এগুলো ইতিমধ্যে আমরা অনেক আলোচনা করেছি। আমরা মনে রাখার জন্য পুয়ার ডিডি মনে রাখার জন্য বলছিলাম, ওই যে পজেশন, হ্যাঁ, দখল গ্রহণ অর্পণ, ও দি অব্লিগেশন টু ডু, আবার ও দি অব্লিগেশন নট টু ডু, আর দিয়ে রিসিভার, এবং লাস্টের ডি দিয়ে হলো ডিক্লারেশন। আশা করছি আপনাদের মনে আছে। এরপরে প্রশ্ন দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য কি বিধান আছে? দ্বারা উল্লেখপূর্বক আলোচনা করুন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য কি বিধান আছে? দ্বারা উল্লেখপূর্বক আলোচনা করুন। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের কি বিধান? এখানে 1877-এর 8 ধারা আছে। বাদী শর্ত সহ দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবে, এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি মোকদ্দমা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা। এখানে 1877 সালের 9 ধারায় বর্ণিত যথাযথ আইনগত পদ্ধতি ছাড়া স্থাবর সম্পত্তি থেকে কেউ যদি বেদখল হলে অসম্মতিতে সে বা তার প্রতিনিধি মামলার মাধ্যমে দখল পুনরুদ্ধার করতে পারেন। একটা হলো সত্ত্বসহ দখল পুনরুদ্ধার, আর আরেকটা হলো শুধু দখল পুনরুদ্ধার, তাও আবার বেআইনিভাবে দখল করলে। এরপরে আমরা দেখি খাস দখল বলতে কি বুঝেন। খাস পরীক্ষায় যদি আসে, খাস দখল বলতে কি বুঝেন? খাস দখল উদ্ধারের মামলায় কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হয়, এই ধারার সুবিধাগুলো কি কি? তাইলে খাস দখল বলতে বোঝায় কোন সম্পত্তির প্রকৃত মালিক যদি প্রত্যক্ষভাবে সম্পত্তি দখল করেন তাহলে তার প্রত্যক্ষ দখলকে খাস দখল বলে। তাইলে কোন সম্পত্তিতে প্রকৃত মালিক যদি প্রত্যক্ষভাবে সম্পত্তি দখল করেন তাহলে তার এরূপ প্রত্যক্ষ দখলকে খাস দখল বলে। এক্ষেত্রে প্রকৃত মালিকের সাথে সম্পত্তির সরাসরি সম্পর্কে স্থাপিত হয়।
অর্থাৎ উক্ত দখলের মাধ্যমে মালিকানা হস্তান্তর করা হয়। কোনো সম্পত্তির প্রকৃত মালিক যদি প্রত্যক্ষভাবে সম্পত্তির দখল গ্রহণ করে তাহলে তার এরূপ প্রত্যক্ষ দখলকে খাস দখল বলে। যেমন নিজের বাড়িতে বসবাস, নিজের জমিতে চাষাবাদ। খাস দখলে যে সেই বিষয়গুলো প্রমাণ করতে হয়, 9 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট সম্পত্তির দখল উদ্ধারের মামলায় বিষয়গুলো প্রমাণ করতে হবে। বাদী সম্পত্তি দখলে ছিল, বাদীকে দখলচ্যুত করা হয়েছে, বাদীকে তার সম্মতি ছাড়া দখলচ্যুত করা হয়েছে, যথাযথ আইনগত পন্থা ছাড়া বাদীকে দখলচ্যুত করা হয়েছে, বাদী দখলচ্যুত হওয়ার 6 মাসের মধ্যে মামলা দায়ের করেছে, বিবাদী পক্ষ সরকার নয়। এই বিষয়গুলো প্রমাণ করতে হবে। তাইলে খাস দখল বলতে কি বোঝায়? কোন সম্পত্তির প্রকৃত মালিক যদি প্রত্যক্ষভাবে সম্পত্তি দখল করেন তাহলে তার এরূপ প্রত্যক্ষ দখলকে খাস দখল বলে। এরপরে 9 ধারা অনুসারে মোকদ্দমা দায়ের করার সুবিধাগুলো কি? সুবিধাগুলো হচ্ছে, এখানে 9 ধারার মামলা করলে বাদীকে কেবল দখল প্রমাণ করতে হয়, এক্ষেত্রে শর্ত প্রমাণের কোনো প্রয়োজন নাই। কোর্ট ফি অর্থাৎ অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি এর অর্ধেক তুলনামূলক কম, এবং একটি স্থাবর সম্পত্তির শর্ত বা মালিকানা প্রমাণ করা উক্ত সম্পত্তির দখল প্রমাণ করা থেকে ও বেশি সময় সাপেক্ষ ব্যাপার। তাই 9 ধারা দ্রুত প্রতিকার পাওয়া যায়। দখলচ্যুত হওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা করা হয় বলে দখল সম্পর্কে আদালত দ্রুত সিদ্ধান্ত দিতে পারেন, এবং 9 ধারা মামলা করার পরও 8 ধারা সত্য সহ দখল প্রমাণের মামলা করা যাবে, রেড জুডিকাটা প্রয়োগ হবে না। এই হলো সুবিধা। এর পরবর্তী প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 8 এবং 9 ধারার মধ্যে পার্থক্য কি কি? পরীক্ষায় আসতে পারে। লিখবেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877 8 ধারা অনুযায়ী বাদীকে সত্য ঘোষণা পূর্বক দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে। অপরপক্ষে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারা অনুযায়ী বাদী শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হয়। এরপরে এটা হলো বিষয়বস্তুগত পার্থক্য। এবার আমরা একটু সংজ্ঞাগত পার্থক্য দেখি। 8 ধারা অনুসারে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি ওই সম্পত্তি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী নির্ধারিত পন্থায় দখল পুনরুদ্ধার করতে পারে। অপরপক্ষে 9 ধারা অনুসারে দখলদারের অসম্মতিতে অর্থাৎ আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত করলে দখলচ্যুত ব্যক্তি দখল পুনরুদ্ধারের মামলা করতে পারে। সত্য বা দখল প্রমাণের ক্ষেত্রে 8 ধারা সত্য প্রমাণ করা আবশ্যক, আর 9 ধারা দখল প্রমাণ করা আবশ্যক। এরপরে প্রকৃতিগত পার্থক্য, 8 ধারার অধীনে প্রদত্ত প্রতিকার স্থায়ী প্রকৃতির, আর 9 ধারার অধীনে প্রদত্ত প্রতিকার অস্থায়ী প্রকৃতির। এরপরে তামাদির মেয়াদগত পার্থক্য। 8 ধারার মামলা করতে হয় 142 অনুচ্ছেদ অনুযায়ী তামাদি আইনের 12 বছরের মধ্যে, এবং সরকার হলে 60 বছর। অন্যদিকে 9 ধারার অধীন দখল পুনরুদ্ধারের মামলা তামাদির মেয়াদ 3 অনুচ্ছেদ অনুসারে 6 মাস। কোর্ট ফি, 8 ধারার কোর্ট ফি মূল্য পাতিগত অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিতে হয়, আর 9 ধারায় অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি এর অর্ধেক প্রদান করতে হয়। এরপরে ডিগ্রি বা রায়ের বিরুদ্ধে কি প্রতিকার আছে? 8 ধারায় মামলার প্রদত্ত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল রিভিউ করা যাবে। অন্যদিকে 9 ধারার মামলা দায়েরের ক্ষেত্রে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে শুধু রিভিশন করা যাবে। সরকারের ক্ষেত্রে 8 ধারার মামলার ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, আর 9 ধারা সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। এরপরে 8 ধারা দ্রুত প্রতিকার পাওয়া যায়, 8 ধারা দ্রুত প্রতিকার পাওয়া যায় না, 9 ধারা দ্রুত প্রতিকার পাওয়া যায়। আশা করছি বুঝতে পেরেছেন। পরীক্ষায় আসতে পারে 8 এবং 9 ধারার মধ্যে পার্থক্য। এরপরে দেখেন, আপনার করিম খাদিজার ধারা নারী সম্পত্তি হতে দখলচ্যুত হলে 9 ধারা অনুসারে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করেন, কিন্তু খাদিজা পরবর্তীতে একই জমি শর্ত মামলা দায়েরের মাধ্যমে দেওয়ানি কার্যবিধির 10 ধারা অনুসারে পূর্বের মামলাটি স্থগিত করার প্রার্থনা করেন। উক্ত 10 ধারা দরখাস্তের ফলাফল কি হতে পারে ব্যাখ্যা করুন। তাইলে আলোচ্য মামলাটি স্থগিত করার জন্য এখানে 10 ধারা প্রয়োগযোগ্য নয়, কারণ দখল উদ্ধারের মামলাটি শর্তের পূর্বে দায়ের করা হয়েছে। কারণ মামলার ইস্যুগুলো মৌলিকভাবে একই হলেও পরবর্তী দায়েরকৃত মামলাটি দেওয়ানি কার্যবিধি 10 ধারা স্থগিত হবে। সেক্ষেত্রে পরবর্তী দায়েরকৃত মামলা দখলচ্যুত পক্ষকে হয়রানি বা প্রতারণা বিলম্বিত করার উদ্দেশ্যে করা হয়। এক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির 151 ধারা অনুসারে পরবর্তী মামলাটি স্থগিত করবে। তাইলে কি বলতেছে আপনার করিম খাদিজা ধারা নারী সম্পত্তি হতে দখলচ্যুত হয়ে 9 ধারা দখল উদ্ধারের
মামলা করেন, পরবর্তীতে আপনার খাদিজা পরবর্তীতে একই জমির শর্ত মামলা দায়েরের মাধ্যমে দেওয়ানি কার্যবিধি 10 ধারা অনুসারে পূর্বের মামলাটি স্থগিত করার প্রার্থনা করে। উক্ত 10 ধারার দরখাস্তের ফলাফল কি হবে পরবর্তীতে? কারণ দখল উদ্ধারের মামলাটি শর্তের পূর্বে দায়ের করা হয়েছে, কারণ মামলার ইস্যুগুলো মৌলিকভাবে একই হলেও পরবর্তী দায়েরকৃত মামলাটি দেওয়ানি কার্যবিধি 10 ধারা অনুযায়ী স্থগিত হবে, কারণ একটা মামলা ইতিমধ্যে চলমান, কিন্তু পরীক্ষায় যদি আসতো আপনার আগের 9 ধারার মামলা করছে, পরবর্তীতে কি 10 ধারায় মামলা করা যাবে? এখানে মামলাটা করা যাবে, এখানে ন্যায্য অধিকারটা বাড়িতে হবে না। কিন্তু একটা মামলা অলরেডি 9 ধারার মামলা চলমান, ওটা শেষ না হওয়া পর্যন্ত 10 ধারার মামলাটা স্থগিত করবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। কেউ মুরব্বীরা আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথাগুলো, না মাথার উপর দিয়ে যায়? বিপদ বিপদ। ওকে, এরপরে দেখেন করিম খাদিজার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 1898 এর 145 ধারা অনুসারে মামলা দায়ের করেন। একটা মামলা করছে 145 এর মামলা। 145 এর মামলার কথা মনে আছে তো? উক্ত মামলায় আদালত আদালত করিমের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করেন এবং সেই অনুসারে করিম খাদিজাকে দখলচ্যুত করেন। পরবর্তীতে খাদিজা তার দখল পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী মামলা করেন। উক্ত মামলার রক্ষণীয়তা সম্পর্কে আলোচনা করুন। কারণ এই যে খাদিজা দখল পুনরুদ্ধারের মামলাটা রক্ষণীয় নয়, সিদ্ধান্তের কারণ কি? যে ফৌজদারি কার্যবিধি 1898 145 এর মামলা অনুসারে এখানে খাদিজাকে আইনগত বা যথাযথভাবে দখলচ্যুত করা হয়েছে বিধায় এখানে উনি 9 ধারার মামলাটা রক্ষণীয় নয়। আশা করছি বুঝতে পেরেছেন। কিন্তু 145 এর মামলা সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারে অথবা সুনির্দিষ্ট প্রতিকারণে 8 ধারা অনুসারে সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবে। কথাটা বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে কেউ ফরজরি মামলা করছিল, ফরজরি মামলাতে তার যে দখলটা প্রপার প্রপার ওয়েতে সে দখলচ্যুত করেন, এই ক্ষেত্রে 9 ধারার মামলা করতে উনি পারবে না। শর্ত সহ দখল পুনরুদ্ধারে মামলা করতে পারবে আগে হচ্ছে। হ্যাঁ, আর আর উনি 145 এর বিরুদ্ধে রিভিশন করতে পারবে। হ্যাঁ, এরপরে বলেন মিনা আক্তার। স্যার 145 দ্বারা যদি স্যার মামলা চলমান থাকে সেক্ষেত্রে তো আপনার ওই দেয়ানি কার্যবিধি বা দেয়ানি মামলায় এই স্যার একটি 9 ধারা বা 8 ধারা মামলা করতে কোনো বাধা নাই। আপনি 9 ধারা মামলা কেমনে করবেন? অলরেডি 145 এর দখল পুনরুদ্ধারের একটা মামলা করেন। একটু আগে আমরা প্রশ্নটা কি দেখলাম? একটা মামলা চলমান আছে, উনি সত্যাসহ দখল পুনরুদ্ধারের মামলা তো এখন করতে পারবেন না, এটা পরবর্তীতে করবে, যে মামলাটা আপাতত স্থগিত থাকবে, পরে এটা শেষ হয়ে গেলে আপনি সত্যাসহ দখল পুনরুদ্ধারের মামলা করবেন। এখানেও সেম 145 এর মামলা চলমান আছে, আপনি 9 ধারা মামলা করবেন কেন? আপনি এটার পরবর্তীতে এসে আপনি সত্যাসহ দখল পুনরুদ্ধার অথবা রিভিশন এগুলো করতে পারবেন। দুটো মামলা একসাথে করার দরকারটা কি একই বিষয় নিয়ে? তাহলে এখানে কন্ট্রা ইন্ডিকেট হয়ে যাবে না? স্যার 145 ধারা মামলা চলমান থাকলে আপনি 9 ধারা মামলা করতে পারবেন না। না, 9 ধারার মামলা এখন আর করতে পারবেন না, এটা তো দখলের বিষয়। এটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনি 8 ধারার মামলা করবেন, এলো বিষয়। এটা এমনি এমনি কমন সেন্স থেকেও তো বুঝেন, কারণ এখানে কন্ট্রা ইন্ডিকেট হয়ে যাবে না। অলরেডি একটা মামলা চলমান আছে, আপনি দুইটাই দখল পুনরুদ্ধারের মামলা করতে পারেন কিনা। আপনি যদি এটা করতে পারেন, আপনি সত্যাসহ দখল পুনরুদ্ধারের মামলা করে দিতে পারেন, হয়তো স্যার একটা দেওয়ানি মামলা একটা করে দিতে পারেন। তবে তারপরেও এখানে দখল বেদখল দেখবে, এই মামলাতে উনি রায় পেয়ে যাবে। যেখানে দখলের মামলাগুলোতে শুধু দখল দেখে, আদার্স কিছু দেখে না, তো এলো বিষয়। এরপরে দেখেন করিম 1/2/1985 সালে খাদিজাকে আপনার ফি নামক সম্পত্তি থেকে যথাযথ আইনগত পন্থা ব্যতীত বেদখল করে। পরবর্তীতে করিম উক্ত সম্পত্তি যথাযথ কর্তৃপক্ষ থেকে ইজারা মূল্যে শর্ত অর্জন করেন। এই ক্ষেত্রে
করিমের পূর্ববর্তী দখল বৈধ ছিল কিনা প্রাসঙ্গিক বিধান উল্লেখ করো। তাইলে এখানে করিমের পূর্বোক্ত দখলটি বৈধ ছিল না, কারণ আলোচ্য মামলাটি নজারা অনুসারে এই ক্ষেত্রে খাদিজাকে যথাযথ আইনগত পন্থা ব্যতীত উচ্ছেদ করা হয়েছে বিধায় করিম উক্ত দখল বৈধ ছিল না। তবে পরবর্তীতে করিম উক্ত সম্পত্তিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট ইজারা মূল্যে সত্ত্বটি অর্জন করেছে। এই ক্ষেত্রে করিমের পরের দখলটি বৈধ ছিল। ওকে, এর পরের প্রশ্ন আমরা দেখি, আইনের দখলকে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ কি ব্যাখ্যা করুন। আইনের দখলকে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ, দখল মালিকানার প্রাথমিক সাক্ষ্য, মালিকানা হস্তান্তর মানে দখল হস্তান্তর, বিরুদ্ধ দখল দ্বারা মালিকানা সত্ত্ব অর্জন করা যায়, দখলই সত্ত্ব প্রমাণ করা সহজ, দখল হলো কোনো সম্পত্তির উপর দৈহিক নিয়ন্ত্রণ, দখল হলো সম্পত্তির ইচ্ছা মতো ব্যবহারের অধিকার, আইন অনুসারে আইনের সকলের দখলের প্রতি সম্মান দেখায়, দখল আইনের সাহায্য পায়, দখল সংরক্ষিত হয়, দখল আইনে অনুমিত বা প্রকৃত বস্তুর উপর হতে পারে, সুনির্দিষ্ট প্রতিকারের নজারা অনুসারে দখল অধিকার সংরক্ষিত। এরপরে একটা প্রশ্ন দেখি আমরা, করিম খাদিজার বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালতে নজারা অনুসারে দখল উদ্ধারের মামলা দায়ের করেন। উক্ত মামলার কিছুদিন পরে ৮ ধারা অনুসারে শর্তের জন্য একই আদালতে আরো একটি মামলা দায়ের করেন। এক্ষেত্রে আদালত দেখেন যে মোকদ্দমার বিষয়বস্তু ও পক্ষগণ একই, সেক্ষেত্রে আদালত মোকদ্দমার একত্রে বিচারের আদেশ দিলেন। এক্ষেত্রে আদালতের উক্ত আদেশের যুক্তিকতা নিরূপণ করুন। আদালত এক্ষেত্রে উভয় মামলাকে একত্র করে বিচার করতে পারবে না। যেক্ষেত্রে একই সম্পত্তি নিয়ে সুনির্দিষ্ট প্রতিকারের ৯ ধারা অনুসারে দখল উদ্ধারের জন্য একটা মামলা করা হয়, সত্ত্বের জন্য আরেকটি ৮ ধারার মামলা করা হয়, এক্ষেত্রে উক্ত মামলাকে একত্রে করে বিচার করা যায় না। উক্ত মামলার প্রকৃতি ভিন্ন হওয়ার কারণে তাদের বিচার বা শুনানি পৃথকভাবে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে করিম, খাদিজা এবং সকিনা একটি সম্পত্তিতে যৌথ দখলের অধিকারী। খাদিজা সকিনাকে ৫ শতক সম্পত্তির ২ শতক সম্পত্তি হতে বেদখল করেন। এক্ষেত্রে সকিনা করিম এবং খাদিজার বিরুদ্ধে ২ শতক সম্পত্তির জন্য এই মামলাটি রক্ষণীয় কি? এখন আলোচ্য অংশে সকিনা সম্পত্তি দখল উদ্ধারের মামলাটি রক্ষণীয়, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৮৭৭ ধারায় ৮ এবং ৯ ধারা অনুসারে আংশিক দখলের পুনরুদ্ধারের মামলা দায়ের করা যায়। ৮ ধারা অনুসারে মালিকানা সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করা যায়। ৯ ধারা অনুসারে আইনগত পন্থা ব্যতীত বেদখল করা হলে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করা যায়। অতএব কোনো সম্পত্তি হতে কোনো ব্যক্তি আংশিকভাবে দখলচ্যুত হলে তাহলে সেই ব্যক্তি দখলচ্যুত অংশের দখল উদ্ধারের জন্য ৯ ধারা অনুসারে মোকদ্দমা দায়ের করতে পারে, তাকে সম্পূর্ণ সম্পত্তি দিয়ে মামলা দায়ের করতে হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১০-১১ ধারার মধ্যে পার্থক্য বর্ণনা করুন। ঠিক আছে, ১০ ধারাতে কি বলতেছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা করতে পারে, আর ১১ ধারাতে বলতেছে তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট দখল অর্পণের ব্যাপারে মালিক ব্যতীত অর্থাৎ দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব। যে ১১ ধারাতে ৪টি ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি দখল করতে পারে ১২ ধারার মতো এখানেও। তারপরে হলো কর্তৃপক্ষ কর্তৃক পার্থক্য। ১০ ধারা অনুসারে মূল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়, কিন্তু ১১ ধারা অনুসারে সম্পত্তি বা পণ্যের মালিকের বিরুদ্ধে মামলা করা যায় না। এরপরে ১০ ধারা অনুসারে অস্থাবর সম্পত্তি উদ্ধার এবং বিকল্প হিসেবে ক্ষতিপূরণের জন্য মামলা করা যায়। আর ১১ ধারা অনুসারে ৪টি ক্ষেত্রে সীমাবদ্ধ, এই উক্ত শর্তগুলো পূরণ না হলে মামলা করা যায় না। মামলার রক্ষণীয়তা ১০ ধারা অনুসারে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি দখলে অধিকারী ব্যক্তি যদি প্রমাণ করতে পারে যে সম্পত্তিটি বর্তমানে দখলে রাখার বিশেষ অস্থায়ী অধিকার আছে, সেক্ষেত্রে মামলাটি রক্ষণীয়। আর ১১ ধারা অনুসারে অস্থাবর বা পণ্যটির তাৎক্ষণিক দখলে রাখার অধিকার প্রমাণ করতে হবে। এর পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি। করিম জায়েদের কর্তৃক তার লিখিত নিকট জায়েদ কর্তৃক তার নিকট লিখিত একটা চিঠি পায়। করিম এই সম্মতি ব্যক্তি রেখে চিঠিটি ফিরিয়ে নিয়ে নেয়। সেখানে করিমের এমন কোনো শর্ত রয়েছে যে
যা জাহেদ জানতো, এক্ষেত্রে জাহেদের নিকট থেকে উক্ত চিঠিটি করিমের উদ্ধারের অধিকার ছিল কিনা। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারা অনুসারে করিম উক্ত চিঠি উদ্ধারের অধিকারী, কারণ উল্লেখিত আলোচ্য অংশে করিম এই চিঠি সম্মতি ব্যতীত জায়েদকে ফিরিয়ে নেন। চিঠিতে যেহেতু করিমের সত্য রয়েছে, সেহেতু চিঠিটি করিমের উদ্ধারের অধিকারী ছিল। এরপরে হলো করিম একটি ঋণের জন্য আপনার বাবুলের নিকট নির্দিষ্ট অলংকার বন্ধক রাখে। হস্তান্তর করার অধিকারী হওয়ার আগে বাবুল এটা হস্তান্তর করে। এই ক্ষেত্রে করিম অর্থটি পরিশোধ না করে অলংকার সমূহের দখলের জন্য বাবুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। ফলাফল কি? হ্যাঁ, উপরোক্ত মামলাটি আলোচ্য অংশে পড়ে বোঝা গেল যে মামলাটি খারিজ হবে, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনে 10 ধারা অনুসারে করিম সেগুলো বা অলংকারগুলো দখলে পাওয়ার অধিকারী নয়। তার যতটুকু অধিকার তা হলো অলংকার আদি নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করা। তার প্রশ্নটা আমি ক্লাস 10 কোন জায়গা থেকে তার পড়াচ্ছে? প্রশ্ন এমনি পড়াইতেছি, এটা না একটা বুলেট শিটের তো ধরাই, একটা বুলেট শিট। এগুলো এগুলো একবার পড়লেন আর কি, ঠিক আছে। এমনি আমরা তো ওভারঅল আলোচনা করেছি বা আলোচনা করব আমাদের মেইন জায়গাগুলো থেকে, বাট এগুলো আমি একটা বুলেট শিট পাইছি আজকে। ওই বুলেট শিট থেকে কি কি প্রশ্ন উঠে দিয়েছি ওগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আর কি, যদি পরীক্ষায় চলে আসে, গুরুত্বপূর্ণ জায়গা আর কি। এরপরে দেখেন কোন কোন ক্ষেত্রে ওই যে কোন চুক্তি সমূহ সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে। আমরা টমা পক্ষ 12 ধারা, এটা আপনারা জানেন, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। এরপরে বলতেছে যে করিম আপনার খাদিজার জন্য ছবি আঁকা নিয়ে খাদিজার সাথে চুক্তিবদ্ধ হলো, কিন্তু খাদিজা তার জন্য 5,000 টাকা প্রদানের সম্মত হয়, ছবিটি আঁকা হয়, কিন্তু খাদিজার টাকা জমা প্রদান না করে করিমের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেন। উক্ত ছবি পাওয়ার অধিকারী কিনা বিধান আলোকে ব্যাখ্যা করুন। তাইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা অনুসারে এই যে খাদিজা উক্ত ছবি পাওয়ার অধিকারী নয়, কারণ খাদিজা চুক্তি অনুসারে কোনো টাকা প্রদান করেন নাই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারা অনুসারে চুক্তি তার প্রকৃতির কারণেই বাতিলযোগ্য, তবে আলোচ্য অংশে খাদিজা চুক্তি অনুযায়ী টাকা প্রদান করে বা প্রদানের জন্য জমা দিত, তাহলে খাদিজা উক্ত ছবি পাওয়ার অধিকারী হতো। এরপরে দেখেন করিম একটা বাড়ি 20 লক্ষ টাকায় খাদিজার নিকট বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়। চুক্তি করার পরের দিন প্রবল ঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়। এখন ক্রয় মূল্য পরিশোধে আপনার খাদিজাকে চুক্তিতে তার অংশের কার্য সম্পাদনের জন্য বাধ্য করা যাবে কিনা বলেন। আর জুবাই উত্তর দেন। যাবে 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 যাবে। কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই যে আপনারা পাশ করে ফেলছেন 13 ধারা অনুসারে ক্রয় মূল্য পরিশোধে খাদিজাকে চুক্তিতে তার অংশ কার্য সম্পাদনের জন্য বাধ্য করা যাবে। যে চুক্তির বিষয়বস্তু চুক্তি সম্পাদিত হওয়ার পর আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, এটা সে চুক্তি অনুসারে কাজ করা বা পুরোপুরি অসম্ভব না হলেও চুক্তি কার্যদান সম্ভব। তাই 13 ধারা অনুসারে আংশিক বিলুপ্ত চুক্তি ধ্বংস হওয়ার জন্য চুক্তি বাতিল হবে না। সুতরাং আলোচ্য অংশে করিম খাদিজা এর চুক্তিটি আংশিকভাবে ধ্বংস হলেও 13 ধারা অনুসারে খাদিজাকে চুক্তির ক্রয় মূল্য পরিশোধের জন্য বাধ্য করা যাবে। পাস তো আপনারা পাস করে ফেলছেন, তো আপনারা তো সব বুঝেন। এর পরবর্তী প্রশ্ন উত্তর দিতে পারেন কিনা। করিম একটা বাড়ি ও বাগান সহ একটি সম্পত্তি খাদিজা এর নিকট 80 লক্ষ টাকা বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়। বাড়িটি বুক দখলের জন্য বাগানটি গুরুত্বপূর্ণ। পরে দেখা যায় যে আপনার করিম বাগানটি হস্তান্তর করতে সক্ষম নন, কিন্তু খাদিজা যদি স্বীকৃত মূল্য প্রদানে ইচ্ছুক হন, সেই ক্ষেত্রে খাদিজা ক্রয় মূল্য পরিশোধ করে বাড়ি এবং সম্পত্তি তার নিকট হস্তান্তর করার জন্য করিমের নিকট নির্দেশ পাওয়ার অধিকারী কিনা আলোচনা করুন। প্রশ্নটা আরেকবার করবেন কষ্ট করে। করিম একটা বাড়ি বাগান সহ একটি সম্পত্তি
খাদিজা এর নিকট ৮০ লক্ষ টাকায় বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এখন বাড়িটি ভোগ দখলের জন্য বাগানটি গুরুত্বপূর্ণ। পরে দেখা যায় যে করিম বাগানটি হস্তান্তর করতে সক্ষম নন, উনি পারতেছে না আর কি, এটা কোনো কারণে পারতেছে না সে। কিন্তু এক্ষেত্রে খাদিজা যদি স্বীকৃত মূল্য প্রদানে ইচ্ছুক হন, সেই ক্ষেত্রে খাদিজা এর ক্রয় মূল্য পরিশোধ করে বাড়ি সম্পত্তি তার নিকট হস্তান্তর করার জন্য কার নিকট, অর্থাৎ করিমের প্রতি নির্দেশ পাওয়ার অধিকারী কিনা আলোচনা করুন। উত্তর কি করবেন? প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে আংশিক বিলুপ্তি, মানে আহ আংশিক বিলুপ্তি। হ্যাঁ, আংশিক না, অর্ধেকে তো নাই। বাড়ি আর বাগান নিয়ে চুক্তি হয়েছে, বাড়িটি ভোগ দখলের জন্য বাগানটি গুরুত্বপূর্ণ। পরে দেখা যায় যে বাগানটা হস্তান্তর করতে সক্ষম নন। কি করবেন? সম্পাদন সম্ভব না, হুম প্রকৃতভাবে চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব না, কারণ এটা প্রকৃতভাবেই বিলুপ্তি যোগ্য। এখন এখন কারণ সে এখন লাস্টে খাদিজা ক্রয় মূল্য পরিশোধ করে তার বাড়ি সম্পদ তার নিকট হস্তান্তর করার জন্য এই যে করিমের প্রতি নির্দেশ পাওয়ার অধিকারী কিনা। শুধু বাড়িটা সেই যতটুকু স্বতন্ত্র আছে সেটুকু সে পাবে। এখানে আলোচ্য অংশে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 15 ধারার বক্তব্য অনুসারে করিম খাদিজার বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি পেতে পারে না, কিন্তু যদি এই ক্ষেত্রে খাদিজা সম্পত্তিটির মূল্য প্রদানে ইচ্ছুক হয় এবং করিমের অবহেলা ত্রুটির জন্য তাকে যে ক্ষতি বহন করতে হবে অথবা সে অভাববোধ করতে হবে, তার ক্ষতিপূরণ পাওয়ার সকল অধিকার পরিত্যাগ করে বাগান ছাড়া সম্মতি ও বাড়ি গ্রহণ করতে সম্মত হয়, তাহলে খাদিজা ক্রয় মূল্য পরিশোধ করে বাড়ি বা সম্পত্তি তার নিকট হস্তান্তর করার জন্য করিমের প্রতি নির্দেশ দেওয়ার ডিগ্রি লাভের অধিকারী। এটা কি ওই যে অসম্পাদিত অংশ বড়? এখানে তো 15 ধারা তো অসম্পাদিত অংশটা বড়। এখানে চাইলে স্বতন্ত্র দিতে পারি না, আমার স্বতন্ত্র অংশ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কথা আমি দিতে পারি। এখন এখানে চাইলে আপনার হচ্ছে হলো খাদিজা যদি চায় অসম্পাদিত অংশ বড়, খাদিজা যদি চায় তাইলে উনি এখানে পারবে, ওই বাকিটা নিতে পারবে। অবশ্যই পারবে, কিন্তু আমি এখানে যে অসম্পাদিত অংশ যে বড় এইটা কিন্তু কোথাও উল্লেখ নেই। বাড়ি এবং বাগান ওইরকম স্পেসিফিক বলা নাই আর কি, স্পেসিফিক যদি বলে নাই সেক্ষেত্রে কোন ধারা বললে ভুল হবে না। এখন কিন্তু যদি আমি স্বতন্ত্র অংশটাই বলি, 16 ধারাটা বলি স্বতন্ত্র অংশ কার্য সম্পাদনের যে ব্যাপারটা আছে, কারণ সংক্রান্ত আমি দেখাবো হচ্ছে সিদ্ধান্ত বা সিদ্ধান্ত 16 অথবা 13 আংশিক সম্পাদনের কথাটা বলতে পারবেন। বলতে পারবে। এরপরে আরেকটা প্রশ্ন দেখেন, করিম 1,20,00,000 টাকা 3টি গোডাউন ও 50 টন চাল কেনার চুক্তি করেন। চুক্তির 13 দিন পর 50 টন চাল নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে খাদিজা উক্ত 3টি গোডাউন হস্তান্তরের জন্য মামলা দায়ের করে। তাইলে করিম 1,20,00,000 টাকা 3টি গোডাউন 50 টন চাল কেনার জন্য চুক্তি করে। চুক্তির 13 দিন পর 50 টন চাল নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে খাদিজা উক্ত 3টি গোডাউন হস্তান্তরের জন্য মামলা দায়ের করেন। উক্ত মামলা আদালত খাদিজার পক্ষে ডিগ্রি প্রদান করেন। আদালত উক্ত ডিগ্রির বৈধতা নিরূপণ করুন। কি করবেন? মাথা ওই যে 17 ধারাতে আছে ভাইয়া, 17 ধারাতে আছে আংশিক আলোচ্য অংশে দেখেন, আলোচ্য অংশে আদালত কর্তৃক খাদিজার পক্ষে প্রদান করা চুক্তিটি বৈধ নয়, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 16 ধারা অনুসারে চুক্তিটি স্বতন্ত্র পৃথক স্বাধীন হতে হবে।
এই ক্ষেত্রে 1,20,00,000 টাকার গোডাউন ও চাল বিক্রয়ের চুক্তির দুটি অংশ পৃথকযোগ্য নয়, তাই চুক্তিটি এই ক্ষেত্রে হওয়ার আদালতের প্রদানকৃত ডিগ্রিটি বৈধ নয়। এখানে আলাদা করা যাচ্ছে না, তো একই জিনিস, আলাদা না। ওকে, যদ্দূর মাথায় ঢুকি আর কি, টেনশন করার কিছু নাই, এত কঠিন আইতো না। এরপরে দেখেন মিনিট গেল, 31 মিনিট। এরপরে দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ও 25 ধারার মধ্যে পার্থক্য আলোচনা করুন। 18 ধারা কি, 25 ধারা কি, একটু বলেন তো। আর প্রতিষ্ঠাটা হচ্ছে বড় বার্তা, যেটা ভালো বুঝে কি বলে আমাদের রাস্তা পাই। এটা হচ্ছে আশা দ্বারা বলতে চাচ্ছে যে চুক্তিটা করা হয়, কোন বিক্রয় চুক্তি যদি করা হয়, কোন সম্পত্তি বিক্রয় চুক্তি করা হয়, তার পরিপূর্ণ মালিক না, এটা 18 ধারায় বলা হয়েছে, পরিপূর্ণ না, বাট তার সত্য আছে, যে সম্পূর্ণটা না। যেমন দেখেন উদাহরণ বলা হয় যে একটা পরিবারে ভাই বোন ও 2 ভাই এবং 1 বোনের সম্পত্তি, এক ভাই যে কোনো কারণে নিজের সম্পত্তি বলে যদি কার সাথে চুক্তি করে, সেটা সেটা আসলে মানে এটাকেই 18 ধারায় বলা হয়েছে যে সম্পূর্ণ সম্পত্তির মালিক সে ভদ্রলোক নয়। আর 25 ধারায় বলেছে সম্পত্তির মালিক সে না, কিন্তু সে অন্য কারোর সাথে চুক্তি সম্পাদন করেছে যে এই সম্পত্তি আমার, আমি এটা বিক্রি করবো, এরকম একটা চুক্তি সম্পাদন। পাস 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 পাস, ঠিক আছে, ওকে। যে 18 ধারা এটা ত্রুটিপূর্ণ শর্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আর 25 ধারা শর্তহীনতার ক্ষেত্রে প্রযোজ্য। আর 18 ধারার ক্রেতা ইজারা গ্রহীতা অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আর রাজাক ভাই, হ্যাঁ, আমরা এই দুটোকে বলি হচ্ছে ছোট বাটপার আর বড় বাটপার। 18 হচ্ছে ছোট বাটপার, 25 ধারায় বড় বাটপার। যে ব্যক্তির নিজের কোনো শর্ত নেই, সে অন্য কোনো ব্যক্তির বরাবর হস্তান্তর করতে পারে না। এরপরে হলো সুনির্দিষ্ট প্রতিকারের 18 ধারা ক্রেতা বা ইজারা গ্রহীতা জমাকৃত অর্থ ফেরত পাওয়ার অধিকারী। অন্যদিকে সুনির্দিষ্ট প্রতিকারের 25 ধারা অনুসারে শর্তহীনতার ক্ষেত্রে এমন কোনো বিধান নাই। পার্থক্য বলছিল আর কি, যাক, ওই যে পর্তনের বিষয়গুলো আর কি, আর হলো ত্রুটিপূর্ণ শর্ত নিয়ে যেটা বলেছে। এরপরেও দেখেন ক্রেতা করিম বিক্রেতা খাদিজার বিরুদ্ধে একটি প্যাটেন্ট বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করেন। প্যাটেন্ট বিক্রয় চুক্তির মামলা শুনানির আগে প্যাটেন্টের অবসান ঘটল। এক্ষেত্রে করিম খাদিজার বিরুদ্ধে চুক্তি কার্য সম্পাদনের ডিগ্রি পেতে পারে কিনা? পাবে না, সেটা পাবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারা অনুসারে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান করবে না। এখানে আদালত করিম এবং খাদিজার বিরুদ্ধে চুক্তি অনুসারে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান করবে না, যেহেতু উক্ত প্যাটেন্টের মেয়াদ মামলা শুনানির আগে সমাপ্ত হয়ে গেছে। তবে আদালত চাইলে করিমকে ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ প্রদানের জন্য নির্দেশ দিতে পারেন। প্রয়োজনে এই উদ্দেশ্যে আর্জি সংশোধন করতে পারেন। কঠিন এসআরএক্টের যে ফ্যাঁস গোস, এগুলো আপনার পরীক্ষার হলের মধ্যে মাথার উপর দিয়ে উড়ে যাবে। মাথায় আমি একদম বড় চিন্তা পারি পকেটে করবো, এই মাথায় রাখবো, সারা যা আছে কোম্পানি। এরপরে দেখেন কিনটা আমাকে ওষুধ তাই এটা মামলা শুনানির আগে প্যাটেন্টের অবসান হয়ে গেলে সেই ক্ষেত্রে লাভ হবে না, ঠিক আছে। কিন্তু প্যাটেন্টের মেয়াদ শুনানির আগে সমাপ্ত হয়ে গেলে তাহলে আদালত চাইলে এখানে কাকে ক্রেতাকে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারেন আর কি। আচ্ছা, এরপর হলো সলাটিয়াম, এটা আপনারা জানেন, এটা নিয়ে আর কোনো কথা নাই, ক্ষতিপূরণের বিষয়টা। এগুলা নিয়ে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি, করিম খাদিজার সাথে করিমের প্রতিষ্ঠানে গান গাওয়া চুক্তি করেন, ঠিক আছে। এখন প্রথম 2 দিন গান করার পর আপনার খাদিজা অসুস্থতার দরুন গান গাইতে অস্বীকৃতি জানায়। এই ক্ষেত্রে করিমের প্রার্থনার প্রেক্ষিতে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে কি? করিম মামলা করলে কি হবে? হবে না। এটা হচ্ছে 57 ধারা, হচ্ছে 57 ধারা এবং 22 খ ধারায়, মানে 22 ক। 22 খ, ঠিক আছে। 22 খ না, 22 খ না, এটা 21 বলা আছে। 21 খ ধারায় আছে যে আলোচ্য অংশে মানে এখানে যে করিমের প্রার্থনা বলা যাবে না, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 আপনার হলো
বি অনুযায়ী আদালত চুক্তি সন্ধির কার্যের সময় আদেশ দিবে না, কারণ এখানে অসংখ্য সমষ্টি ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে, ঠিক আছে? পদ আর কি যোগ্যতা। পারিছি ভাইয়া, বুঝতে পারেন, ঠিক আছে। ভালো লাগছে। এরপরে হলো আপনার হলো করিম জাহেদের সাথে এমন একটা চুক্তি সম্পাদন করেন যেখানে দুজনে এমন ভাবে সম্মত হয় যে কোনো পক্ষ চুক্তি সম্পাদনের অস্বীকৃতি জানালে যে কোনো পক্ষ উক্ত বিষয়ে সালিসী আইন অনুসারে মীমাংসা করবেন। এক্ষেত্রে পক্ষের সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার পেতে পারেন কিনা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারার শেষাংশে অনুসারে কোনো প্রতিকার পাবে না, কারণ আলোচ্য অংশে পক্ষগণ উক্ত চুক্তিতে সালিসী আইন অনুযায়ী মীমাংসা করবেন বলে উল্লেখ করেছেন। তাহলে প্রতিকার পেতে পারেন না। এগুলো ফেঁস আর কি, যদি এগুলো আইতে না যাও। এরপরে হলো ধরেন ডিসকাশনটা আমরা যখন পরীক্ষা হলে বসবো, আল্লাহ জানে মানসিকতা কেমন থাকবে, সুস্থ হবে, আল্লাহ যদি সুস্থ হবে না, কিন্তু একবার কেউ পড়তেছি না, বাই চান্স কোন প্রশ্ন আইকে গেল আর প্রশ্ন টাফ আসছে, যে একবার করে যে পড়া হচ্ছে, এটা হিট করবে, মাথা হিট করবে যে এরকম তো আসলে দেখছিলাম যেটা সালিসী আইনের মধ্যে মীমাংসার কথা শুনছিলাম, এটা তো কাজ হবে না। এরপরে দেখেন আপনার হচ্ছে হলো